আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে মেকানিক্স বলবিজ্ঞানে যত রকম গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলোকে সলভ করার জন্য মোট 5 রকম বলের প্রয়োজন। এই 5 রকম বল সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। ধারণা থাকলেই আমরা মেকানিক্সের যে কোনো প্রবলেম আমরা করতে পারবো। আমরা এখন সেই বলগুলো সম্পর্কে একটু আলোচনা করতে চাইছি। যে 5টা বল মেকানিক্সের সঙ্গে জড়িত সেই বলগুলো কি না, প্রথমে রয়েছে বস্তুর ওজন, লম্ব প্রতিক্রিয়া, সুতোর টান, স্প্রিং বল এবং ঘর্ষণ বল। মোটামুটি এই 5টা বল হলে আমাদের নিউটনিয়ান মেকানিক্স যেটা সেটাকে সলভ করা সম্ভব। তাহলে সবার প্রথম ওজন কাকে বলে? ওজন বলতে বোঝায় কোনো বস্তুকে যে বলে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা হচ্ছে একটা মহাকর্ষীয় টান। তাহলে এখন ওজনটা কাজ করবে কি করে, মানে কোন অভিমুখে ওজনটা ক্রিয়া করবে এবং তার মান কত হবে। তাহলে এখন আমরা 1 নম্বর পয়েন্ট আলোচনা করছি বস্তুর ওজন। তাহলে কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এখন পৃথিবী গোল হলেও আমরা মেকানিক্সে নিউমেরিক্যালগুলো করার সময় পৃথিবীর যে তলটা তাকে আমরা সমতল বলে ধরে নেব, কারণ পৃথিবী অনেক বড় আর তুমি তার ছোট্ট একটা অংশে আছো। সুতরাং সেটাকে তো আমি আর গোল বলে ভাবতে পারি না, এটাকে কি বলে ভাববো? সমতল বলে ভাববো। অর্থাৎ এখানে যদি এই সমতলের ওপর এম ভরের বস্তু থাকে তাহলে পৃথিবী তাকে নিজের কেন্দ্রের দিকে যে বল দিচ্ছে সেটা ডব্লিউ সমান হবে কত না mg। জিটা কি? তাহলে এমটা হচ্ছে বস্তুর ভর, এম সমান বস্তুর ভর, আর জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। জিটা কি? জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তার মানে এটা অনুভূমিকের সঙ্গে সবসময় লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এর অভিমুখটা কোন দিকে হলো? ওজন সর্বদাই অনুভূমিকের সঙ্গে লম্বভাবে, বস্তুর ওজন সর্বদাই অনুভূমিকের সঙ্গে লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। অনুভূমিকের সঙ্গে সবসময় লম্বভাবে এটা নিচের দিকে ক্রিয়া করবে। ব্যাস এইটুকু জানলেই হবে। এটা কিন্তু স্পর্শজনিত বল নয়, এটা পৃথিবীর আকর্ষণ বল। এটা কিন্তু স্পর্শজনিত বল নয়। ইহা স্পর্শজনিত বল নয়, এটা হচ্ছে ক্ষেত্রজনিত বল। মহাকর্ষীয় ক্ষেত্রে আছে তাই এই বলটা কাজ করছে। এটা অন্য কোনো বস্তুর সংস্পর্শে থাকুক বা না থাকুক, এই বলের মান কিন্তু কখনোই নির্ভর করবে না। এই বলটা স্পর্শজনিত বল নয়। হ্যাঁ, বল নয়।
2 নম্বর, এবার চলে এসো লম্ব প্রতিক্রিয়া। এটা কিন্তু স্পর্শজনিত বল, এটা কিন্তু স্পর্শজনিত বল। লম্ব প্রতিক্রিয়া, এটা বস্তু যে তলে আছে সেই তল বস্তুকে লম্বভাবে ফিরিয়ে দেবে। বস্তুটা যে তলে থাকবে সেই তল বস্তুর উপর লম্বভাবে যে বল ক্রিয়া করবে। কোনো বস্তু যে তলে থাকে সেই তল বস্তুর ওপর লম্বভাবে যে বল ক্রিয়া করে। তাহলে বোঝাই যাচ্ছে এটা স্পর্শজনিত বল। যেমন ধরো একটা বস্তু যদি এখানে থাকে, এক্ষেত্রে বস্তুর উপর এই তল একটা লম্বভাবে উপর দিকে বল দেবে। এইটা হচ্ছে এন, বস্তুর উপর ক্রিয়াশীল এন হচ্ছে এটা। তাহলে বস্তুও তাকে একটা বল প্রয়োগ করবে। ক্রিয়া প্রতিক্রিয়া তো পরস্পর সমান এবং বিপরীত। এটা আমরা বস্তুর ওপর প্রতিক্রিয়া বলের অভিমুখটা আমরা নিয়েছি। বস্তুর ওপর লম্ব বলটা কোনটা, কে হয়ে গেছে? তাহলে এই বলটা কে দিচ্ছে? না তল দিচ্ছে। কেন না ওজন কাজ করছে তলের ওপর, তল তার প্রতিক্রিয়া স্বরূপ একটা বল ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই এনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। যদি এরকম একটা বস্তু নত তলের ওপর থাকে তখন লম্ব প্রতিক্রিয়াটা কেমন করে কাজ করবে? বস্তুর উপর, এইটা হলো তখন বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া। যদি এই রকম থাকে, একটা মই ঠেকানো আছে, তাহলে এই বিন্দুতে এইটা হচ্ছে লম্ব। এ বিন্দুর ক্ষেত্রে এটা এনএ, এটা বি বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে এনবি। যদি এরকম থাকে তখন এইখানে লম্ব প্রতিক্রিয়া কাজ করবে এ বিন্দুতে এনএ, এটা বি বিন্দু যদি হয় তাহলে এটা হবে এনবি। এখানে সব আমরা বস্তুর ওপর লম্ব প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করছে সেটা অ্যারো চিহ্নের সাহায্যে দেখিয়েছি। যে বিন্দুতে স্পর্শ করবে সেই স্পর্শ বিন্দুতে তল লম্বভাবে যে বলটা ফিরিয়ে দিচ্ছে, সেই তলের সঙ্গে যে লম্বটা, এই তলে ছুঁয়েছে তাহলে এই তলের সঙ্গে লম্ব, এই তলে ছুঁয়েছে, এই যাকে ছুঁয়েছে সে লম্বভাবে যে বলটা ফিরিয়ে দেবে। এখানে লম্বভাবে ছুঁয়েছে তাহলে তলের সঙ্গে লম্ব, এখানে ছুঁয়েছে তলের সঙ্গে লম্ব, ওখানে স্পর্শক বিন্দুতে লম্ব। সুতরাং এই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এই বলটাও আমাকে হিসেবের মধ্যে নিয়ে আসতে হবে। এর পরের যেটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সুতোর টান। এর পরে আমরা করব 3 নম্বর বল। সুতোর টান মানে একটা বস্তুকে আমি, ধরো একটা বস্তু
অনুভূমিক তলের উপর আছে, তুমি একটা বল প্রয়োগ করলে, তাহলে এই বলটাই এখানে টান হিসাবে কাজ করবে। হ্যাঁ, টান সবসময় যে বিন্দুতে আছে সেই বিন্দু থেকে বহির্মুখী হবে। মানে সুতো দিয়ে কোনো বস্তুকে যে বিন্দুতে আটকানো থাকবে সেই বিন্দু থেকে টান সবসময় হবে বহির্মুখী, মানে বাইরের দিকে। এই বিন্দুর ওপর সুতোর টানটা কাজ করবে কোনখানে? বাইরের দিকে। কে ব্যাপারটা বুঝতে পেরেছ? আর আমরা যদি এখানে একটা পয়েন্ট ধরে নিই, তাহলে ওই পয়েন্টে টানটা কাজ করবে এই দিকে, যে পয়েন্টে আমি বল প্রয়োগ করছি। কিন্তু এই বস্তুটার উপর টানটা কাজ করছে বহির্মুখী। টানটা কি বল? ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল। যদি একাধিক ব্লক থাকে, একটা সুতোতে ধরো একের বেশি ব্লক আছে, তুমি বল প্রয়োগ করেছো এফ, যদি এই সুতোটা অপ্রসার্য হয়, মানে যে সুতো দিয়ে তুমি সিস্টেমটা তৈরি করেছো যদি সুতোটা অপ্রসার্য হয়, তাহলে এই ব্লকের ত্বরণ এবং এই ব্লকের ত্বরণ সমান হবে। আমাদের সিলেবাসে সব সুতোগুলোকেই অপ্রসার্য, ইনএক্সটেন্সিবল সুতো বলে ধরা হয়েছে। সুতরাং এটাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে কিসের জন্য? না, অপ্রসার্য সুতো হওয়ার জন্য। সুতো অপ্রসার্য হলে, সুতো দিয়ে যদি এরকম একটা সিস্টেম বানানো হয়, সুতোটা অপসার্য, সুতো অপ্রসার্য হলে প্রদত্ত সংস্থায় প্রতিটি ব্লকের ত্বরণ সমান হবে। প্রদত্ত সংস্থায় প্রতিটি ব্লকের ত্বরণ সমান। এরপর আমরা কিছু সিস্টেম আমরা করব, সেখানে কিছু কন্ডিশন আমরা করব। আমরা কিছু সিস্টেম করব এবং সেখানে কিছু কন্ডিশন আমরা করব। বোঝা গেল? দেখো, তাহলে এখন আমরা কীরকম কিছু করতে চাইছি। এখানে অনেকগুলো কেস করব পরপর, প্রত্যেকের শর্ত আলাদা, প্রত্যেকের শর্ত আলাদা। ধরো একটা কপি কলে দুটো ব্লক যুক্ত আছে। অপ্রসার্য সুতো মানে অলরেডি আমরা বলে দিয়েছি প্রতিটা ব্লকে ত্বরণের মান একই হবে বন্ধু। কিন্তু টান কেমন হবে সেটা আমাকে দেখতে হবে। এটা একটা কেস, এটা একটা কেস, আর একটা কেস। এখানে কেসে কি কি আছে না, সুতোটা অপ্রসার্য, ভরহীন, ব্লক ও সুতোর মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করছে না। এখানে শর্ত কি কি না, সুতো ভরহীন, সুতো হচ্ছে ভরহীন, অপ্রসার্য এবং কপিকল ও সুতোর মধ্যে ঘর্ষণ নেই।
কপিকল ও সুতোর ঘর্ষণ নেই। এই শর্তগুলো যদি থাকে তাহলে একটা টানের সম্পর্ক পাবো। তখন এই বিন্দুতে যে টান এবং এই বিন্দুতে টান প্রতিটা টানের মান সমান হবে। কখন প্রতিটি বিন্দুতে টানের মান সমান হবে? যদি সুতো ভরহীন, অপ্রসার্য এবং কপিকল এবং সুতোর মধ্যে যদি ঘর্ষণ না থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা হবে। তারপরের কেস, সুতো ভরহীন, অপ্রসার্য মানে তার দৈর্ঘ্য বাড়বে না। ভরহীন মানে সুতোর বাস্তবে এটা সম্ভব নয়। সুতরাং ফিজিক্স পড়তে গিয়ে সবসময় বাস্তবতা দিয়ে ভাবলে কিন্তু ফিজিক্স শেখা হবে না। কারণ এখানে সব আইডিয়াল কেস ধরা হচ্ছে, আদর্শ কেস, সমস্যা কম করার জন্য। যদি আমি বাস্তবতা দিয়ে বোঝাই, আমরা যদি সিলেবাসে নিয়ে আসি, তাহলে ছেলেরা কিন্তু ফিজিক্স আর কেউ পড়বে না। তাই এখানে কি করা হচ্ছে? আদর্শ কেস ধরা হচ্ছে। আদর্শ কেস কি না, সুতো ভরহীন, অপ্রসার্য এবং কপিকল এবং সুতোর মধ্যে কোনো ঘর্ষণ নেই। কিন্তু যখন আমরা কপিকল দিয়ে কোনো কাজ করি, কোনো জিনিসকে ওপরে তুলি বা কোনো সাবমার্সিবল পাইপ যখন ভেতরে প্রবেশ করানো হয়, তখন দেখবে কপিকলটা ঘুরতে থাকে। তার মানে নিশ্চয়ই সেখানে ঘর্ষণ বল আছে বন্ধু। সুতরাং ঘর্ষণ বল থাকলে ব্যাপারগুলো আলাদা হয়ে যাবে। আবার যে ভারী ভারী যে আমরা কাছি দড়ি দিয়ে করি, তাদের তো ভর আছে, সেগুলোকে তো ভরহীন বলতে পারবো না। ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। আমি সেই কেসটা দেখাবো। যদিও আমাদের প্রবলেম নেই, প্রবলেম থাকবে না, আমি দেখাবো জিনিসটা কী হবে। তাহলে তাহলে শর্তগুলো সব বুঝতে পেরেছো? ওকে, এইবার 2 নম্বরটা কি? দু নম্বরটা কি? এখানে কপিকলে ঘর্ষণ থাকবে। এদের ভর আমি লিখছি না, আমি তো টানটাকে নিয়ে অ্যানালিসিস করতে চাইছি, আমি তো তার ত্বরণ বের করতে চাইছি না। সেই জন্য আমি ভরটার কিছু উল্লেখ করিনি, কিন্তু ঘর্ষণ আছে। ত্বরণটা একই, দুটোরই ত্বরণ একই। অপ্রসার্য সুতো মানে ত্বরণ তো একই হবে। তার মানে সুতো ভরহীন না, হ্যাঁ, এখানে সুতো ভরহীন, অপ্রসার্য, কিন্তু কপিকল এবং সুতোর মধ্যে ঘর্ষণ আছে হবে শুধু। তাহলে প্রথম দুটো একই, মানে সুতো ভরহীন, অপ্রসার্য ও ঘর্ষণ, মানে কোথায় ঘর্ষণ আছে না, সুতো ও কপিকলের ঘর্ষণ আছে। অপ্রসার্য এবং সুতো ও কপিকলের ঘর্ষণ আছে। এই অবস্থায় টান কিন্তু আলাদা হবে। ওপরে একরকম টান কাজ করবে, ধরো ওপরে টান এখানে T1, এই ওপরের অংশে টান T1, বাট এখানে টানটা কাজ করবে T2, এখানে টানটা কাজ করবে T2। মানে এই নিচের অংশতে একরকম টান হবে আর ওপরের অংশে আরেক রকম টান হবে। নিচের অংশে একরকম টান হবে আর ওপরের অংশে আরেক রকম টান হবে। এইবার 3 নম্বর, এইবার সুতো ভরহীন, অপ্রসার্য না, এবার থাকবে কি না, সুতোর ভর আছে, অপ্রসার্য এবং সুতো এবং কপিকলের মধ্যে ঘর্ষণ আছে। পরের কেসটা হয়ে যাবে এরকম, বলো কিছু ডাউট থাকলে বলো, কিছু ডাউট? হ্যাঁ স্বাভাবিক।
হ্যাঁ, ওটা ধরে কোনটা চেঞ্জ হয়নি? আরে জি এর মানটা যে স্থানে হবে, জি এর মান তো উচ্চতার জন্য পরিবর্তন হয়, গভীরতার জন্য পরিবর্তন হয়। যেটা 9.8 সেটাই তো 980 সিজিএস আর এসআই। তাহলে এখানে নতুন কিছু বলার কি আছে? হ্যাঁ, তুমি এখানে যেখানে থাকবে সেখানে, তুমি যদি চাঁদে চলে যাও চাঁদের জি বসাবে, সাধারণ জিনিস। ওকে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, এটা ক্লাস 10-এর ধারণা। তুমি একটা লোক তো একটা জায়গাতেই থাকবে না, তুমি এখানে আছো আবার হঠাৎ করে তুমি মঙ্গল গ্রহে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, বোঝা গেছে পুরো? তাহলে এই যে কোনো বস্তুর যে ওজন mg, এটা হচ্ছে কি তার ভর গুণিত অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ উচ্চতার জন্য পরিবর্তিত হয়, গভীরতার জন্য পরিবর্তিত হয়, ঘূর্ণনের জন্য পরিবর্তিত হয়। সুতরাং সেটা পরে আলোচনার বিষয় আছে। এখানে ক্যালকুলেশনে জি এর মান একই, কারণ তুমি যেখানে কাজ করছো, এক্সপেরিমেন্ট করছো, সেটা একটা ক্ষুদ্র পরিসর, সেখানে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এরকম ছোটোখাটো ডাউট হলে আমাকে শেষে জিজ্ঞাসা করবে। এরপর তাহলে ভর আছে মানে সুতো ভরহীন, অপ্রসার্য সুতো এবং কপিকলের মধ্যে ঘর্ষণ আছে, তখন এই অংশে টান হবে আলাদা, ঘর্ষণের জন্য এই অংশের টান আলাদা হবে। যখন কিছুই ছিল না, টান সব জায়গায় একই ছিল। এবার যদি ভর জুড়ে দাও, তখন এখানে টান আলাদা হবে, এখানে টান আলাদা হবে, এখানে টান আলাদা হবে, এখানে টান আলাদা হবে, সব জায়গায় টান আলাদা হয়ে যাবে। যেটা আমাদের বাস্তবে হয়, যেটা আমাদের বাস্তবে হয়। মানে কীরকম, যদি ছবিটা টানি এরকম, এখানে কন্ডিশন কি হবে, সুতোর ভর আছে, সুতোর ভর আছে, অপ্রসার্য, এবং সুতো ও কপিকলের ঘর্ষণ আছে, সুতো ও কপিকলের ঘর্ষণ আছে। তাহলে এই বিন্দুতে সুতোর টান আলাদা, এখানে সুতোর টান আলাদা, এখানে সুতোর টান, টান সবসময় বহির্মুখী হবে। হ্যাঁ, যে বিন্দুতে টান হিসাব করব সেই বিন্দুতে টান হবে সব বহির্মুখী। এখানে T4, এখানে T3, এখানে T2, এখানে T1। প্রতিটা পয়েন্টে টান আলাদা হবে। সুতোর ভর আছে, অপ্রসার্য এবং ঘর্ষণ আছে, তখন প্রতিটা পয়েন্টে সুতোর টান আলাদা আলাদা হয়ে যাবে। প্রতিটা পয়েন্টে সুতোর টান আলাদা আলাদা হবে। ভালো করে খেয়াল করবে, টান আলাদা হবে কেন, এগুলো আমরা পরে বলবো, বোঝাবো। আর যখন নিউমেরিক্যাল করব তখন জিনিসগুলো কাজে লাগবে। নিজেরাই ক্যালকুলেশন করে দেখবে টান আলাদা হচ্ছে। যদি সুতো, যদিও ম্যাক্সিমাম প্রবলেম এটা দিয়েই হবে, সুতোর ভর নেই, অপ্রসার্য এবং ঘর্ষণ নেই, কপিকলার সুতো। এগুলো হচ্ছে বাস্তব কেস, বাস্তবতায় এই জিনিসগুলো ঘটে। তখন প্রতিটা পয়েন্টে টান আলাদা হবে। এই হলো আমাদের টান। এবার 4 নম্বর কে? 4 নম্বর হচ্ছে স্প্রিং বল। স্প্রিং বলটা কি না, কোনো স্প্রিংকে যদি তুমি টেনে তার দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাও, কোনো স্প্রিংকে যদি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাও, মানে ব্যাপারটা হচ্ছে 4 নম্বর হচ্ছে কি না, স্প্রিং বল। স্প্রিং বলটা কি না, একটা স্প্রিং কোনো একটা জায়গায় আটকানো আছে,
তুমি যদি তার উপর স্প্রিংটাকে টেনে এফ বল প্রয়োগ করো, তখন তার ভেতরে একটা প্রত্যানয়ক বল সৃষ্টি হবে। কোনো স্প্রিংকে তুমি যদি টানো, কোনো স্প্রিংকে যদি টানো, তাহলে তার দৈর্ঘ্যের পরিবর্তন যদি করতে চাও, স্থিতিস্থাপকতার জন্য তার একটা বহির্মুখী বল কাজ করবে, বহির্মুখী বল কাজ করবে। সেই বহির্মুখী বলকে আমরা স্প্রিং ফোর্স বলছি। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এই স্প্রিং ফোর্স যেটা, সেটা সমান এবং বিপরীতমুখী। স্প্রিং ফোর্স যেটা, সেটা হচ্ছে সমান ও বিপরীতমুখী। মাইনাসটা হচ্ছে কারণ যে অভিমুখে তুমি বল প্রয়োগ করবে, স্প্রিং চাইবে নিজের দৈর্ঘ্যটাকে ছোট করতে, বাধা দেবে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতার ধর্ম। এই স্থিতিস্থাপকতা ধর্মের জন্যই বাহ্যিক প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে স্প্রিং বল। তাহলে স্প্রিং বল হচ্ছে এটা, যেখানে এক্সটা কি না দৈর্ঘ্য বৃদ্ধি, এক্স সমান দৈর্ঘ্য বৃদ্ধি, আর কে সমান বল ধ্রুবক। বল ধ্রুবক মানে হচ্ছে কোনো স্প্রিংয়ের দৈর্ঘ্য এক একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকেই বল ধ্রুবক। এগুলো সব আমরা বিস্তর পরে আলোচনা করব। আমি জাস্ট উল্লেখ করে দিচ্ছি কোন কোন বলগুলো লাগবে। হলো? তাহলে আমাদের প্রথম 4টা বল সম্পর্কে সঠিক ধারণা আমাদের হয়ে গেছে। ভালো করে দেখবে যে আমাদের মোট বলগুলো হচ্ছে 5টা বল। একটা হচ্ছে বস্তুর ওজন। ওজন সবসময় তোমার লম্বভাবে নিচের দিকে কাজ করবে অনুভূমিকের সঙ্গে। ওজন স্পর্শজনিত বল নয়, স্পর্শজনিত বল হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া বল কীরকমভাবে কাজ করবে সেটা একটু খেয়াল করবে, এবং সুতোর টান কীভাবে সৃষ্টি হচ্ছে, এবং আমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য টানের অভিমুখ আমরা কোন অভিমুখে নেব, এবং টানের মান কী হবে, সব নির্ভর করছে কন্ডিশনের ওপর। যদি সুতো ভরহীন অপ্রসার্য হয় তবেই তার টানটা সব জায়গায় একই হবে। যতগুলো বিন্দুর সঙ্গে সে যুক্ত থাকবে সব বিন্দুতে সে সমান টান দেবে। কিন্তু যদি সুতো ঘর্ষণ থাকে তখন টান